এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, গুম যদি আইন শৃঙ্খলার বাহিনী লোকেরা করে তার তদন্ত হইতে হবে না? 133টা অর্ডিন্যান্স রিপোর্ট পাবলিশ হয়েছে গতকালকে রাতে। 133টা অর্ডিন্যান্স সংস্কারের দুই ভাগ। একটা হলো সাংবিধানিক সংস্কার, এখানে আছে 47টা, আর একটা আছে সংবিধানের বাইরে অধ্যাদেশ, আদেশ, রেগুলেশন করে করা যাবে, এরকম আছে 37টা। সব মিলা হলো 84টা। এই 47টার ভিতরে একমত হয়েছে 30টা, বাকি থাকে 17টা। আর এখানে 37টার ভিতরে কাজ করতে গিয়ে সরকার জারি করছে 133টা। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল, বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? এই আইনাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি কিন্তু ভদ্রলোকের থাকতে পারে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। এই অধ্যাদেশটা বাদ করার কি কারণ থাকতে পারে? তার মানে কি তদন্ত কেউ করবে না? যেহেতু সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, এই জন্য মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। গুম যদি আইন শৃঙ্খলার বাহিনীর লোকেরা করে তার তদন্ত হইতে হবে না? শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। যখন ঐকমত্য কমিশন আলোচনা হয়েছিল তখন আর্গুমেন্ট ছিল যে আমরা কেন এটা করব, সর্বসম্মতিক্রমে ব্যাখ্যা ছিল যে এটা এই জন্য করতে হবে কারণ ক্ষমতাটা এত সেন্ট্রালাইজ, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, এইটা যদি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া না হয় তাহলে কোনোদিনই কোন সরকারের পক্ষেই এত ক্ষমতার মালিক হয়ে স্বাধীনভাবে আইনসম্মতভাবে কাজ না করে ডিক্টেটোরিয়াল মেন্টালিটি ডেভেলপ করতে বাধ্য হবে। তখন বলা হলো তাহলে কি করা দরকার? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য করা হয়েছে। যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান কি? সুপ্রিম কোর্ট, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, সিইসি নির্বাচন কমিশন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এগুলোর মধ্যে এমন একটা ক্ষমতা ডিস্ট্রিবিউশন থাকতে হবে যেন একটা আর একটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই বিভক্তির অংশ হিসেবে যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা দরকার ছিল এগুলো 133 অর্ডিন্যান্স, আর যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব হয় নাই এগুলো সংবিধান সংস্কার। সেই সংস্কারের জন্য একটা আদেশ দরকার ছিল, এই আদেশের নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এখন ওনারা বলছেন এটা অসাংবিধানিক। তাহলে কোনটা সাংবিধানিক? আমাদের জাতীয় জীবনের এই চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা যাবে তা হয়তো ইতিহাসেই বিবেচনা করবে, কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা জায়গাতেই থাকলাম। এখন যদি জুলাই অভ্যুত্থানের পরে আরো ড্রাস্টিক সামনের দিকে অগ্রসর করা না যায়, ধরেন এই সংস্কারগুলি কিছুই হইল না, কোথায় যাব আমরা? এক ব্যক্তি পাওয়ারফুল হবে, বলা হয়েছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সার্চ কমিটির মাধ্যমে আইন করে লোক নিয়োগের ব্যবস্থা করা যাবে, হায়ার এবং ফায়ার করা যাবে না। এইটা যারা চান না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে 5 বছর পর পর, এই জিনিসটা যারা চাচ্ছেন না তারা কি চাচ্ছেন? এটা যারা করতে চান না তিনি কোথায় থাকতে চান?